আমার ইচ্ছা ছিল না যে এই বিতর্ক এরকম করে শুরু করি। উনি পাবলিকলি বলেন, এটা আমি পাবলিক না করলেও হয়তো পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু তারা এটা বলেছেন, আমরা তাদের এই বক্তব্য ওই বক্তব্য ধরে নয়, নিজেদের মতো করে তারা যা বলেছেন সেটা সমালোচনা করেছি, এটার ভুলগুলো দেখিয়েছি, অতএব তারা এই কথা পরে হয়তো বলবে, তাই আগেই বলার দরকার। যেটা ওখানে আছে সেটা আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে। বিনা পরোয়ানায় গ্রেফতারের পুরনো বিতর্কিত ধারা, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 35 ধারায় বলা হয়েছে, যদি পুলিশ মনে করে কোন ব্যক্তি এই আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছে বা হচ্ছে, তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে। এটা মানা যায়? পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা মানা যায়? খুব সহজ কথা যায় না। ওনারা বলছেন, যেটা ফয়জান তৈরি করেছেন, উনি তার এটা সম্ভবত স্টেটমেন্ট দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন পুলিশের বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে, বিধানটা আগের মতো উন্মুক্ত নয়। পুলিশের বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে, বিধানটা আগের মতো উন্মুক্ত নয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সিআইআই এবং এসব কৌশলগত অবকাঠামো সাইবার হামলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। ভালোই কথা, তাই না? এই সীমাবদ্ধতা থাকবে, পুলিশ কোন সীমার মধ্যে থাকে। আমাদের দেশে যে আইন নাই, লেখা সেটা ধরে তারা কাজ করে। তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন, স্পেস বাড়িয়ে নাও তো আমার ব্যাপার। আমি ব্যাখ্যা দেব। দেখেন, বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি। কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না, না এই আয়াতের মানে এটা নয় এটা। ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য, ওইটা সত্য নয়, এবং সেই নিয়ে এত বড় একটা ধর্ম কত রকম ব্যাখ্যা হচ্ছে, কতগুলো গ্রুপ হয়েছে, কত মাযহাব হয়েছে, সব জানেন আপনারা। এইখানে একই কথা আমি বলছি যে ওনারা এইখানে সীমাবদ্ধ থাকতে পারবেন না, তাহলে এটা রাখার দরকার। ক্রিটিক্যাল এটা অন্য কোনো ব্যবস্থা করা যেত যদি সেটা থাকতো। আজকে আমরা সেমিনার করে এটাকে আমরা সমালোচনা করছি তা না। এখানে ফাইন তো বক্তৃতা করেছেন, উনি আগেও এটা বলেছেন। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি ইফতেখারের একটা কথা আপনাদেরকে উদ্ধৃত করছি। নতুন অধ্যাদেশে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে, এটা আমরা মানছি। যেমন অপব্যবহারের সুযোগ কমানো ও বিতর্কিত ধারা অধ্যাদেশ। তবে বিনা পরোয়ানায় গ্রেফতার, নজরদারি ও জবাবদিহিতার আশঙ্কা একেবারে থেকেই যাচ্ছে। তবে মাহমুদুর রহমান একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা করা, বিভ্রান্তি ছড়াচ্ছে, ওইটা দেখে ওইটা বলেন, তারপরে সবাইকে জিজ্ঞেস করেন বাকি লোক কি বলে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেফতারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটার সঙ্গে একই কথা, মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি? এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরো দেশ এখন পরিবার হয়ে যাচ্ছে না। একজন আরো বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী, যেরকম করে বলেন, প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা হয়েছে। আমি বাজি বললাম, পত্রিকায় ছাপা হয়নি, সবাই বলেছে
রাত্রে বেলা 1টা 2টার সময় 100 200 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে, জুতা দিয়ে পেটাচ্ছে, তার গালে পেটাচ্ছে। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা বিচার করে পারলে ফাঁসি দেয়, বিচার করে পারলে তাকে দৌড়া মারে, আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেয়। কিন্তু কিছু কিছু লোককে বাড়িতে হামলা করে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িতে একে দিয়েছে, আমি ছবি দেখিয়েছি। এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম? গণতন্ত্র মানে টেবিল নাড়ায় না, আমি তো নাড়াই না ভাই, হাত দিলেই না, টেবিলটা এরকম। যাই হোক, এরকম এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাতে 2 জনকে গ্রেফতার করা হচ্ছে, পাটগ্রামের ব্যাপার দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানায় ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশ হলো খরচা, এখনো টাকা পয়সা সেইখানে যেভাবে বাজায়, ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে। পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বলতে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বলবো মানি। আমি বলছি এরকম বলেন তাদেরকে 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি, কিন্তু তারপরে বলি আপনি যদি চর মানেন বা ওই জন্য মানে ইট মারবে পাটকেল থেকে মানুষের উপরে এত বড় অত্যাচার করেছে, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, বের করছে, তখন তারা পুলিশকে মারতে মারতে বের করেছে, লটকে রেখেছে। ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরি দিয়ে যাচ্ছে। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষা করে পুলিশ তো রাখবে, আর্মি দিয়ে পারবেন, বিজিবি দিয়ে হবে, র্যাব দিয়ে হবে, তাতে পুলিশকে রাখে, ডেকে বলে যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম করেছো, ওদের বিচার ওইটাতে সারা যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হবে, সেই ভোট ঠিক করতে হবে। ওই 2-2বার প্রধানমন্ত্রী বসছেন তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা আইজি বলতে দিলেন তাতেই সবকিছু হয়ে যাবে, পুলিশের 2টো ডিআইজি বলতে দিলেন তাতেই পুলিশ ভালো যাবে। পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরো দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে, সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাস হয়েছে, কেউ 6 মাস, কারো 1 বছর হয়েছে। আপনাদের 1 বছর যাওয়ার পরে এই ব্যাপারে কোনো অগ্রগতি নেই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে হবে, পুলিশ সবই করতে পারে না। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের? আমাকে একজন একটা কথা বললেন, উনি একটা মানে চাকরি সংক্রান্ত তদবিরের জন্য গেছেন, গিয়ে উপদেষ্টার এপিএস বা পিএস তার সাথে কথা বলেছেন বাইরে দেখেন যে সমস্ত ডকুমেন্ট দেখেছেন, এপিএস বা পিএস বলেছি এগুলো বলে লাভ নাই, আমাদের উপদেষ্টা এখন এই ধরনের কাজ করবেন। আমি কিন্তু বলছি এটা আমি কোয়ালিফাইড বা ক্লাসিফাইড ইনফরমেশন বলছি না, কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না। কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরে সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার হলে তার কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আরেকবার ক্ষমতা দখলের জন্য কুচক্র কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করেছেন। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ, ভালো বিষয়।
এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারত না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নেই। এরা কোন জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি, চলে যে যাবে সেইটা। আর একটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবে হাতের ধরে ছেড়েই যখন যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, আবার করা আছে। আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশ নিয়ে আপনার কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা কথা। আমি বলছি যারা দলিল হায়দার পারলে আজকের এই পুরো অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে, তারা দেখুক, শুনুন, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্য ভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো হতে পারবো না। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভুল রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, অন্যদের স্বার্থ থাকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য কোন রকম বিশেষ প্রাথমিকতা নাই। অতএব তারা চলে যাবেন এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে সেই কাজটা করেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না। ধরেন আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, জাতীয় ঐক্যমত্য গড়েই ওঠেনি, এটা যা যা গড়বে তারপরে আমরা করবো। তার মানে 1 বছর কোনো কাজই করেনি, বাকি সময় যে আলোচনাগুলো চলছে বলবেন না, আমি সেখানে গেছি, এখন মনে হয় বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না কিরকম তৈরি হচ্ছে। এখন ক্লিয়ার হবে কি হবে না, আমি বলবো হবে, নজরুল ভাই বলবে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেই তো থাকে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনূস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেব।